আপাতত ত্রিপুরায় ভোটার তালিকায় কোনো ধরনের সংশোধন হচ্ছে না। বিহারের পর এবার সারা দেশের 12টি রাজ্যে শুরু হয়েছে এসআইআর, অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যার মধ্যে ত্রিপুরা ও আসাম না থাকলেও পশ্চিমবঙ্গ আছে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, মধ্যপ্রদেশ সহ কেন্দ্রশাসিত অঞ্চল লক্ষদ্বীপ, পুদুচেরি ও আন্দামান ও নিকোবরে শুরু হয়েছে এসআইআর দ্বিতীয় দফা। লক্ষ্য একটাই, ভোটার তালিকা হালনাগাদ ও নির্ভুল করা। কিন্তু এই প্রক্রিয়া নিয়েই এখন দেশ জুড়ে তীব্র বিতর্ক। দ্বিতীয় পর্বে এই 12 রাজ্যকে কেন বাছা হলো তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, এটা কি সত্যি স্বচ্ছতার উদ্যোগ, নাকি ভোটার পুনর্গঠনের অজুহাতে গোপন রাজনৈতিক খেলা? এ ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের মতো ব্যাখ্যা দিচ্ছে। শাসক দল বলছে এটা গণতন্ত্রে সঠিক ভোট নিশ্চিত করার পদক্ষেপ, এতে কোনো রাজনীতি নেই, এটি শুধু প্রশাসনিক সংস্কার। আর বিরোধী দলগুলো বলছে এটি আসলে গণনার নামে নজরদারি এবং নির্বাচনের আগে ভোটার তালিকা পুনর্বিন্যাসের কৌশল। বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, যেখানে সম্প্রতি শরণার্থী ও অভিবাসন ইস্যুতে রাজনীতি তুঙ্গে, সেখানে এসআইআর জনগণের ভোটাধিকার প্রভাবিত করার হাতিয়ার হয়ে উঠবে বলে দাবি করছে অনেকেই। আর সাধারণ মানুষ চিন্তিত, তাদের নাম তালিকা থেকে উধাও হয়ে যাবে না তো? ডেটা যাচাইয়ের নামে কি ব্যক্তিগত তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে? তাই প্রশ্ন জাগে, এসআইআর কি গণতন্ত্রের স্বচ্ছতা ফিরিয়ে আনবে, নাকি বিশ্বাসের দেয়ালে নতুন ফাটল ধরবে? বাস্তবে এসআইআর কি ভোটার তালিকা সংশোধন, নাকি রাজনৈতিক হিসাব মিলানোর কাজ? তা নিয়ে চলছে এখন চর্চা। তাই নাগরিক সমাজের এক বড় অংশের প্রশ্ন, এটা কি এনআরসি বা নাগরিকপঞ্জির আগাম রূপ? নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। এসআইআর গণতন্ত্রের প্রয়োজন নাকি রাজনৈতিক কৌশল, তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে রয়েছেন তিনজন বিশিষ্ট সাংবাদিক। স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক মণিময় রায়, এবং পশ্চিমবঙ্গ থেকে অনলাইন জুড়ে গেছেন বিশিষ্ট সাংবাদিক ত্রিদীপ ভট্টাচার্য এবং সাংবাদিক অঞ্জন শুকুর। আপনাদের তিনজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। ত্রিদীপ বাবু, আপনার কাছে আসি প্রথম। বিহারের পর ভোটার তালিকায় এসআইআর এর দ্বিতীয় পর্বে এই 12 রাজ্যকে কেন বাছা হলো বলে আপনি মনে করেন? একটা তালিকা দিই। সেটা হচ্ছে 2026-এ আসাম, কেরালা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, পন্ডিচেরির নির্বাচন। 2027-এ নির্বাচন হচ্ছে গোয়া, মণিপুর, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, গুজরাট এবং হিমাচল প্রদেশে। ডিসেম্বরে হিমাচল প্রদেশের নির্বাচন। কিন্তু একটা অদ্ভুত তথ্য আমাদের সামনে উঠে আসছে যে এই গোটা নির্বাচন প্রক্রিয়ায় যে রাজ্যগুলোকে প্রায়োরিটি দিয়ে বাছা হয়েছে, যেটাকে বলা হচ্ছে এসআইআর 2.0, সেই স্টেটগুলি হচ্ছে আন্দামান নিকোবর আইল্যান্ড, একটা সিট আছে লোকসভার; লাক্ষাদ্বীপ একটা সিট আছে; ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরালা, মধ্যপ্রদেশ, পন্ডিচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ। যদি নির্বাচনের সামনে এসআইআর করব এই চোখ রাঙানি, এইটা যদি নির্বাচন কমিশনের সাংবিধানিক কাজ হয়, তাহলে নির্বাচন কমিশন করছে, বেশ করছে। যদি সেটা কাজ না হয়, যদি সাংবিধানিক অধিকার হিসেবে 18 বছরের একজন মানুষ যে ভারতবর্ষে জন্মেছে, ভারতবর্ষের একটা নির্দিষ্ট বিধানসভা এলাকায় সে বসবাস করেন, এবং 3 নম্বর, তার পরিবারের কেউ না কেউ, হয় বাপ পিতামহ কেউ একজন, বা বাবা মা বা মায়ের দিকের কেউ একজন নির্দিষ্ট যে ভোটার লিস্ট ওই বিধানসভা কেন্দ্রে, সেখানে তিনি ভোটার হিসেবে আছেন। এই 3টে ক্রাইটেরিয়ায় একজন মানুষ ভোটার হতে পারে। তাহলে প্রশ্ন হলো, ঠিক নির্বাচনের আগ দিয়ে এই এসআইআর করার চেষ্টা কেন? যেই চেষ্টাটা বিহারে হয়েছে, যে বিহার নিয়ে আমরা যখন আলোচনা করেছিলাম তখন আমরা বলেছিলাম যে 65 লক্ষ নাম বাদ গেল। যেই নাম যদি ধরেও নেওয়া হয়, এই 65 লাখের মধ্যে একটা বড় অংশ
তারা ওই সুপ্রিম কোর্টের ধাতানি, নির্বাচন কমিশন ধাতানি খাওয়ার পর তারা নতুন করে আপিল করেছে, কিন্তু ততদিনে তো বিহারে ইলেকশন পেরিয়ে যাবে। যে মানুষগুলোকে ভোট দিতে দিলাম না, যেগুলো ভোটার ভোট দিতে দিলাম না, সেটা তো নির্বাচন কমিশনের কাজ নয়। আমি নাগরিক কি নাগরিক না সেটা দেখবে স্বরাষ্ট্র মন্ত্রক। স্বরাষ্ট্র মন্ত্রকের কাজ কেন নির্বাচন কমিশন করছে? এর পিছনে কি উদ্দেশ্য আছে? এইটা হচ্ছে সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয়। ওকে তিতিবাবু, আমি আসবো আপনার কাছে, আমি আপনার বিস্তারিত আলোচনায় আসবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনি যেটা বলছেন যে নাগরিকত্ব দেখার কাজ স্বরাষ্ট্র মন্ত্রকের, নির্বাচন কমিশনের নয়। তবে এখানে একটা জায়গায় তো একটা রিলেশন রয়েছে যে ভোট তারাই দিতে পারবে যারা ভারতীয় নাগরিক, নাকি ভারতীয় নাগরিক ছাড়াও কি আমাদের দেশে ভোট দেওয়া যায়? তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ভারতীয় নাগরিক কে সেটাকে ঠিক করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রককে। একদম। তাহলে কোনটা আগে হবে? সেখানে মুরগি আগে না ডিম আগের মতো ঘটনা হয়ে যাচ্ছে। তো আমরা সেই বিষয়টাতে আসবো, আমরা বিস্তারিত আলোচনায় আসবো আপনার সঙ্গে। আমি একটু একবারে অঞ্জনবাবুর কাছে যাব। অঞ্জনবাবু, এই একই বিষয়ে আপনার কি মতামত? এই 12 রাজ্যে আপাতত কেন বেছে নেওয়া হলো এই 12 রাজ্যকে এসআইআর এর জন্য? 12টি নয়, মানে 9টি রাজ্য এবং 3টি কেন্দ্রীয় শাসিত অঞ্চলকে। দেখুন, নির্বাচন কমিশন যখন একটা কাজ করে তখন তার পেছনে একটা উদ্দেশ্য আছে। আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, বিশেষ করে পশ্চিমবঙ্গের 10 বছর আগে মানুষ মারা গিয়েছে, তাদের ভোটের কিন্তু এখনো নাম বাদ যায়নি। এটা কারা করে? বিএলও করে এবং বিডিও। এই নামগুলো কিন্তু কেন্দ্র সরকার বলেন বা নির্বাচন কমিশনার কিন্তু বাদ দেয় না, তারা আদেশ দেয়, কিন্তু সেটা বাস্তবে যারা কাজ করে সেটা বিএলও। তা আমরা দেখছি যে বছরের পর বছর ধরে সেই নামগুলো কিন্তু বাদ যাচ্ছে। 1 নম্বর। 2 নম্বরটা হচ্ছে, যেহেতু সামনে ভোট আসছে, অবশ্যই এটা একটা রাজনৈতিক অভিসন্ধি অবশ্যই রয়েছে। পাশাপাশি এটা বলা যেতে পারে যে যারা ধরুন বাংলাদেশে বসবাস করছেন, অথচ আমাদের ভোট দেওয়ার সময় সেই মানুষগুলো কিন্তু হাজির হচ্ছে, সেটাকে কিন্তু একবার দেখার দরকার। এই জন্যই কিন্তু এসআইআর, আর এসআইআর কিন্তু যে আজকে নতুন হচ্ছে এটা নয়। 2020 সালে যখন বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল তখনও কিন্তু হয়েছে, তখন কিন্তু এত আলোচনার মধ্যে আসেনি। যেহেতু এখন পশ্চিমবঙ্গে ভোট রয়েছে, আর শুধু তো পশ্চিমবঙ্গ নয়, আরো 12টি, মোট 12টি পাচ্ছে, কিন্তু এটা হচ্ছে। সভাপতি প্রশ্ন, যেগুলো আগে ভোট ছিল সেগুলো করলে ভালো, কিন্তু সেটা নির্বাচন কমিশন, যেহেতু নির্বাচন কমিশনের দায়িত্ব সুষ্ঠুভাবে নির্বাচন করা, সেই জন্যই কিন্তু নির্বাচন কমিশন এইটা করেছে। আরেকটা তথ্য আপনাকে দিই, আমরা কয়েকদিন আগে আমরা এই নিয়ে একটা আলোচনা করছিলাম, সেখানে আমরা দেখছি যে আদতেও তারা নেই। একটা গ্রামে মাত্র 514 জন ভোটার ছিল, এর মধ্যে হয়ে গিয়েছে ডবলেরও বেশি। আমরা সেই গ্রামে গিয়ে দেখছি বাড়ি আছে, লোক নেই, মানে কোথায় যাচ্ছে লোকগুলো? সেইগুলো কিন্তু দেখার জন্য অবশ্যই স্বচ্ছ ভোটারের জন্য এবং স্বচ্ছ নির্বাচনের যে এসআইআর কিন্তু প্রয়োজন। তবে বলা যেতেই পারে বেছে বেছে না করে টোটাল ভারতবর্ষ জুড়ে যদি একসাথে করা হতো, তাহলে কিন্তু আজকে আলোচনাটা বা এই বিষয়বস্তুটা উঠে আসতো না। ওকে, বিষয়বস্তুটা উঠে আসছে, তার কারণটাই হচ্ছে গোটা কাজটার মধ্যে একটা ধোঁয়াশা রেখে দিয়েছে নির্বাচন কমিশন। নতুবা আমাকে ধরে নিতে হয় শাসক দলের রাজনৈতিক উদ্দেশ্য সফল করবার জন্য তারা এই নামগুলি, তারা এই এসআইআর এর বা স্যারের রক্তচক্ষু দেখাচ্ছেন। ঠিক, আমি আসবো তিতিবাবু আপনার কাছে আসবো। আমরা কেন হচ্ছে এবং এসআইআর এটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি, স্টুডিওতে আপনিও ছিলেন। আমরা এসআইআর কেন হচ্ছে, কারা কি চাইছে, কোন রাজনৈতিক দল এসআইআর চাইছে, কারা চাইছে না, কি যুক্তি দিচ্ছে, সেই সবগুলো আমরা আলোচনা করেছি, আবারও করব। কিন্তু আমাদের সঙ্গে মণিময় রায় রয়েছেন স্টুডিওতে। মণিময়, আপনার কি মনে হয়, মানে এই যে 12টা রাজ্যকে বেছে নেওয়ার প্রশ্নটা আপনার কাছে এর জন্যই করলাম, কারণ যখন এসআইআর এর কথা হচ্ছিল, বিহারের এসআইআর নিয়ে আমরা অনেকগুলো টকশো করেছি, আপনিও সেই সব টকশোর মধ্যে ছিলেন। সেখানে অবশ্যই সীমান্তবর্তী রাজ্য হিসেবে ত্রিপুরা এবং আসামের নামও আসছিল, কিন্তু দ্বিতীয় দফায়, যদিও গোটা ভারতবর্ষে এসআইআর করা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে,
কিন্তু আপাতত এবং ত্রিদীপ বাবু যেই আমাদের দিকটা দেখালেন যে যেসব রাজ্যে নির্বাচন 26 এবং 27-এর মধ্যে আছে প্রায় সেই সব রাজ্যেই এসআইআর এর জন্য দ্বিতীয় দফায় ঘোষণা হলো, ত্রিপুরা নেই, আসাম নেই। আপনি কিভাবে দেখছেন, কেন এই 12টা রাজ্যকে বাছা হলো বলে মনে করেন? গতকাল যখন ঘোষণাটা হয় তখন চিফ ইলেকশন কমিশন যে শব্দটা ব্যবহার করেছেন 324 সংবিধানের 324 ধারা সংবিধানে এসআইআরটাই মূল করা হয়েছে কি আপনার আমার ভোট সুনিশ্চিত করার দায় নির্বাচন কমিশনের নেই, শুধুমাত্র এসআইআর করে দিলেই ভোট নিশ্চিত হয়ে গেল। নির্বাচন কমিশনের এই কাজটা উনি যে ঘোষণা করলেন আসাম এবং ত্রিপুরা বা ইত্যাদি বাদ যায়, মূল বিষয়টা কি আসছে তার আগে আমি পশ্চিমবঙ্গের যিনি বিরোধী দলনেতা উনি তো বলেই দিয়েছেন যে 1 কোটি ভোটার বাদ যাবে, উনি সম্প্রতি বলেইছেন। সুতরাং এরপরে তো নির্বাচন কমিশনের বাড়তি কোনো কাজ করার প্রয়োজন ছিল না, 1 কোটি ভোটার বাদ দিবেনই উনি অ্যাট এনি কস্ট দেবেন, এমনই একটা ভাব। প্রশ্ন হচ্ছে যে যত কটার রাজ্যের পাশাপাশি বাংলাদেশ রয়েছে, যেটা নিয়ে সবচেয়ে বেশি রোহিঙ্গা নিয়ে খুব হইচই হচ্ছে, দেখবেন এখন কমে যাবে আস্তে আস্তে। তো রোহিঙ্গা নিয়ে তার ভেতরে ত্রিপুরা, আমাদের কয়েকটা স্টেটের ভেতরে মিজোরাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ আর আসাম, এই তো এর ভেতরে কাছাকাছি নির্বাচন আছে। আসামকে বাদ দিলেন কেন? বলছে যে নির্বাচনের যে মানে কারণ হিসেবে আসামের যে নির্বাচনের এই এসআইআর না করার পেছনে যে কারণটা উনি বলছেন সেটা একটা অদ্ভুত কারণ উনি বলছেন যে ওখানে যে এসআইআর করার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে এনআরসি ঝুলে থাকা। 2018 সংসদে এর থেকেও বড় কথা, চিফ ইলেকশন কমিশন তো নতুন এসছেন যেভাবেই হোক, তো উনি যে এসছেন উনি 2018-এর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর কথাটা ভুলে গেছেন, এখনো উনি স্বরাষ্ট্রমন্ত্রী, উনি সংসদে বলে দিয়েছিলেন যে 40 লাখ লোক এনআরসির জন্য আসাম থেকে বাদ যাবে। উনি সংসদে ঘোষণা করা মানে সাংঘাতিক ব্যাপার, ঘোষণা দিয়ে দিয়েছিলেন। কিন্তু তারপরে দেখা গেল 19-এ যখন বার হলো এনআরসি লিস্টটা বার হলো তখন 19 লক্ষ লোক বাদ গিয়েছে, যার ভেতরে শোনা যাচ্ছে, আই এম নট শিওর, শোনা যাচ্ছে প্রায় 14 লক্ষ লোক হিন্দু। এই জায়গায় শোনা যাচ্ছে। এর ভেতরে আমার পরিবারের একজন আছে, আমি হিন্দু ব্রাহ্মণ, সাংঘাতিক শক্তিশালী লোক কিন্তু আমি। ফলে আমার পরিবারের একজন আছে যিনি তার জন্ম মানে পড়াশুনো সব আসামে। তো যাই হোক, এই জায়গাতে আছে। এই জায়গার পরিপ্রেক্ষিতে তারা সুপ্রিম কোর্টে গেছেন, সুপ্রিম কোর্ট ঘোরাচ্ছে, মামলাটা আর হচ্ছে না। এটা একটা কারণ হতে পারে না। যদি এটা কারণ হয়ে থাকে তাহলে 2024 সালে আপনি লোকসভা নির্বাচনটা করালেন কি করে এসআইআর ছাড়া? কি করে করালেন? করাতে পারেন না তো। আপনি লোকসভার নির্বাচন সারা ভারতবর্ষে নির্বাচনটা করালেন, বৈধ। আমি এখানে বসে আছি, ত্রিদীপ বাবুরা বসে আছেন, এসআইআর এর তালিকা প্রকাশিত না হওয়ার পর্যন্ত আমরা কিন্তু কেউ বৈধ ভোটার না, যতক্ষণ না পর্যন্ত তালিকা বেরোচ্ছে। সেই অর্থে যে ভিওলে যাবেন তিনি কি বৈধ ভোটার, বৈধ নাগরিক? ত্রিদীপ বাবু যে প্রশ্নটা তুলেছেন যে নাগরিকত্ব যাচাই করার দায়িত্ব ইলেকশন কমিশনের না, 324-এ যেটা বলা হয়েছে সেখানে পরিষ্কার তুলে দেওয়া হয়েছে, বলা হয়েছে এসআইআর এই সংবিধানের 324 ধারায় স্পষ্ট, আমি একটা লাইন বাংলা করে আপনাদের শোনাচ্ছি। 324-এ বলা হয়েছে নির্বাচনের তত্ত্বাবধান, নির্দেশনা এবং নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের উপর ন্যস্ত থাকবে। কোনটা আছে? আপনি বলতে পারেন পশ্চিমবঙ্গে যে ভোট হয়, গন্ডগোল হয় না, আপনার আমার ভোট কেড়ে নেওয়া হয় না ত্রিপুরা রাজ্যে? এই জায়গায় নির্বাচন কমিশনের উপর সমস্ত নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুতকরণ এবং পরিচালনার তত্ত্বাবধানের নির্দেশনামা এবং নিয়ন্ত্রণ থাকতে হবে। আছে? যদি থাকবেই, তাহলে প্রায় 22 থেকে 23 লক্ষ ভোটার যারা মৃত, তাদের ভেতরে অন্তত 17 জন তো পার্লামেন্টের বিরোধী দলনেতার সঙ্গে গিয়ে চা খেয়ে এসেছেন, মৃত যাদের ঘোষণা করা হয়েছে। এরপরে যেটা ঘটনাটা আরো হাস্যকর যে বিষয়টা, সে বিষয়টা হচ্ছে 24-এর নির্বাচন আপনি এদের দিয়ে করালেন। এবার 24-এর নির্বাচনের পরে বিহারে বার করে দিলেন 67 লক্ষ। 67 লক্ষর পরে যারা আবার নতুন করে আবেদন করে এখন 47 লক্ষ মতো গিয়ে দাঁড়িয়েছে। এই যে জায়গাগুলি, এই যে আপনি ফ্রিকল্ড হচ্ছেন বারবার, আস্থাটা কার হারাচ্ছেন? আপনার আমার।
আস্থা হারিয়ে ফেলছেন। স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের দিক থেকে পশ্চিমবঙ্গর এসআইআর কেউ তো আপত্তি করছে না। এসআইআরটা করার মতো যে টাইম, সেই টাইমটা কি আপনার হাতে আছে? এর আগের এসআইআর কিন্তু 2 বছর টাইম লেগেছিল, 2 ইয়ার্স নেওয়া হয়েছে। একদম প্রশ্ন সেখানে যে এসআইআর এর বিরুদ্ধে আলটিমেটলি কেউ কি বলছে? কোন রাজনৈতিক দল কি এসআইআর বিরুদ্ধে কি কেউ বলছে? না, এসআইআর বিরুদ্ধে কিন্তু কারো কোনো বক্তব্য নেই। স্পেশাল মানে ইন্টেনসিভ রিভিশনের কথা বললেন তো, এর আগে তো রিভিশন হচ্ছিলই। ঠিক, এটা নতুন কিছু নয়। সেটা ইন্টেনসিভ রিভিশন হয়েছিল। এর আগে কিন্তু এসআইআর নিয়ে এত জলঘোলা হয়নি, তাহলে এবার কেন হচ্ছে? আমার একটা প্রশ্ন থাকলো, এই যে ভোটার তালিকায় যে গন্ডগোলগুলি হলো, দায়ীটাকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? তাহলে সুতরাং সংবিধানে যে কথা বলা হয়েছে নির্দেশনা এবং নিয়ন্ত্রণ, আপনার ইলেকশন কমিশনের নিয়ন্ত্রণ আপনার কাছে নেই, কোন অবস্থাতেই নেই, থাকতে পারে না। এই কারণে, কারণ আপনার ওই ইনফ্রাস্ট্রাকচারে নেই, নিজস্ব লোকই নেই, সমস্ত রাজ্য সরকারের উপর আপনার নির্ভর করতে হয়, ফলে এই নিয়ন্ত্রণ আপনি রাখতে পারবেন না। আর এসআইআর করতে গেলে যে একটা ভিএলওকে অন্তত 3 বার, আপনার বাড়িতে 3 বার যেটা নিয়ে হইচই হচ্ছে, 3 বার আসতেই হবে, আসেননি। আমার প্রথম নিয়ে ত্রিপুরা দিয়ে যাচ্ছে, আপনার বাংলাদেশ থেকে লোক ঢুকছে, আসাম থেকে লোক ঢুকছে, মিজোরাম দিয়ে লোক ঢুকছে। এসআইআর তো আসামের আগের হওয়া উচিত ছিল। আর কেন সুপ্রিম কোর্ট দেরি করছেন? সেটা কি মহারাষ্ট্রের সেই নির্বাচনের সুপ্রিম কোর্টের যে মামলাটা সেটার মধ্যে হবে নাকি? এখনো তো সেটার আড়াই বেরোলো না। ওকে, আমরা আসছি, আমরা একটু আবার যাব পশ্চিমবঙ্গে যারা রয়েছেন আমাদের সঙ্গে আছে। অঞ্জনবাবু, ত্রিদীপবাবু, আপনারা শুনলেন মণিময় বাবু কি বললেন। এখন পশ্চিমবঙ্গের দিকে গোটা দেশের নজর পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে। তো এই পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে কেমন প্রতিক্রিয়া আপনারা দেখছেন? সেখানে কি আতঙ্ক, উদাসীনতা নাকি সচেতনতা বিরাজ করছে বলে আপনাদের মনে হয়? আর এই নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে জনগণ বা সাধারণ মানুষ কিভাবে দেখছে? হ্যাঁ, অঞ্জনবাবুকে বললাম। দেখুন, নির্বাচন কমিশন যে কাজ করছে, সাধারণ মানুষের মধ্যে কিন্তু সেরকম প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, কিন্তু আমরা প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলিকে, বিরোধী দল এবং সরকার পক্ষ। দেখুন, আজকের কথাই বলি যে পশ্চিমবঙ্গের সেকেন্ড কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কি এসআইআর এর নাম বাদ তো পরের কথা, আগেই বলছে যদি বিজেপির লোকেরা আপনার পাড়ায় যায়, বাড়িতে যায়, তাকে গাছে বেঁধে রাখুন। প্রধানমন্ত্রীর বাবার ওই বার্থ সার্টিফিকেটটা দেখুন, স্বরাষ্ট্রমন্ত্রীর বাবার বার্থ সার্টিফিকেট দেখুন। এই যে কথা, এই হিংসা মনোভাবগুলো কিন্তু সাধারণ জনগণের মধ্যে নেই। এই রাজনৈতিক নেতাগুলো উস্কে দিয়ে কিন্তু এই গন্ডগোল করার চেষ্টা করছে। অন্যদিকে আমরা সাধারণ মানুষের অনেক প্রতিক্রিয়া নিয়েছি, তারা কিন্তু খুব একটা বিচলিত নয়। বিচলিত কিন্তু রাজনৈতিক দলগুলো, কারণ তারা করছে যদি এই এসআইআর চালু হয়ে যায়, অর্থাৎ স্বচ্ছ ভোটারদের নাম যদি তৈরি হয়, কার কোন দিকে পাল্লা ভারী হবে সেইটাই নিয়ে তারা ব্যস্ত। নাহলে যখন নির্বাচন কমিশন ঘোষণা করেছে, দেখুন আরেকটা মজার বিষয়, যে সমস্ত আমরা দেখতে পাচ্ছি বিএলওদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের পরিবারের তার বাবা মা বলুন, তাদের নিজেদের নামও কিন্তু 2002 সালের লিস্টে ছিল না। কারণ কেন ছিল না? তারা পরে কিন্তু বাংলাদেশ থেকে এসছে এবং তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বিএলওর কাছে। তারা তাহলে সঠিকভাবে কাজটা কতটা করবে সেটাও কিন্তু একটা চিন্তার ব্যাপার। এইখানে প্রশ্ন, তাহলে কি যে ডাক্তারের মাথায় টাক সেই ডাক্তারই কি চিকিৎসা করবে? জনমানুষের কিন্তু এইটা প্রতিক্রিয়া। তৃণমূল বলছে ওরা স্বচ্ছ কাজ হবে না, বিজেপি বলছে স্বচ্ছ কাজ হবে না। আসলে কি বলেন তো, বিএলওদেরকে এমন ভাবে ভয় দেখানো হচ্ছে, তারা যদি মনে করে যে আমরা সঠিকভাবে ভোটার লিস্ট তৈরি করব, সেটা কিন্তু করতে পারবে বলে আমার মনে হচ্ছে না। ওকে, তাহলে আপনি বলছেন যে যেখানে আপনি বিএলওদের উপর প্রশ্ন উঠছে, 2002 সালে বিএলওদের নাম ছিল না এরকম বহু বিএলও আপনাদের ওখান থেকে খবর পাওয়া যাচ্ছে, এবং আপনি বলছেন যেভাবে এই ভোটার লিস্ট নিয়ে বা এসআইআর নিয়ে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা, বিশেষ করে পশ্চিমবঙ্গে যারা শাসক গোষ্ঠী, প্ররোচনামূলক যেভাবে বক্তব্য রাখছেন, তাতে বিএলওরা স্বচ্ছভাবে কাজ করতে পারবে বলে আপনি মনে করছেন না। ত্রিদীপবাবু, আপনার কাছে আসি একটু। এটা কতটা উদ্বেগজনক বিষয় যে এমন যদি হয়ে থাকে যে যিনি বিএলও 2002 সালে ওনারই ভোটার লিস্টে নাম ছিল না, তারপর ভোটার লিস্টে নাম এসছে,
এবং তারপর উনি এখন বিএলওর কাজ করছেন, এটা কতটা উদ্বেগজনক বিষয় ভোটার তালিকার জন্য? এগুলো একদম গ্রাউন্ডে একেবারে নিচের তলায় কতগুলো বেসিক সমস্যা, এই সমস্যাগুলোকে সমাধান রাজ্যের সরকার করতে পারত। রাজ্য সরকার করেনি, তার পেছনে তার কতগুলো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। এইটা খুব বড় ইস্যু নয়। বড় ইস্যুটা হচ্ছে যে প্রশ্নটা দিয়ে আমরা শুরু করেছিলাম, ছত্তিশগড়ের নির্বাচনটা হচ্ছে 2028 সালে। সেখানে সেকেন্ড ফেজের ওটা হবে, কি বলে, এসআইআর হবে। গোয়াতে নির্বাচন হচ্ছে 2027 সালে, সেখানে সেকেন্ড ফেজ হবে। গুজরাট 2027 সালে, সেখানে সেকেন্ড ফেজ হবে। কেরালা 2026 সালে, বিজেপির হাতে নেই, বামেদের হাতে আছে, হবে হচ্ছে কবে, 26 মেতে হবে হচ্ছে সেকেন্ড ফেজে। মধ্যপ্রদেশ 2028 সালে বিজেপির গভর্নমেন্ট। ঠিক, মানে সামনে যাদের নির্বাচন আসছে তাদের এখানে এখন এসআইআর হচ্ছে দ্বিতীয় দফায়। তারপর এই বেসিক জায়গাটা দিয়ে ভুল। 26-এ যাদের নির্বাচন আছে তাদের ঘাড়ের ওপর এসআইআর কে চাপিয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক একটা থ্রেটকে সামনে আনার জন্য। সেই থ্রেটটা কি? থ্রেটটা হচ্ছে খুব পরিষ্কার থ্রেট, যে তোমার ভোটাধিকার থাকবে না। তাহলে প্রতি বছর এফআইআর হয়নি, কিন্তু প্রতি বছর তো নিয়ম করে একটা নির্দিষ্ট সময় ধরে ভোটার লিস্ট সংশোধন পরিমার্জনের কাজ হয়েছে। সেই সময় নির্বাচন কমিশন কি করেছে? অঞ্জন দা যে কথাটা বলেছে খুব কারেক্টলি বলেছে, এক একটা বুথে 20 থেকে 25 জন মৃত ভোটারের নাম থাকে কি করে? খুব কারেক্টলি বলেছেন। যাদেরকে বিএলআরওর দায়িত্ব দেওয়া হচ্ছে এবং গত 6 মাস 8 মাস ধরে রাজ্য সরকারের শাসক দলের পক্ষ থেকে, এ রাজ্যের শাসক দলের পক্ষ থেকে তার নেতারা বলছেন এটা, যে একজন বিএলআরও কাদের করা হবে সেটা তোরা দেখে নিস। আমি কোট করছি রাজ্যের মুখ্যমন্ত্রীকে, আমি কোট করছি, কোন কোন বিএলআরও কি কি করছে তার পিছনে আমাদের লোক যেন থাকে। উত্তরবঙ্গের এক শাসক দলের নেতা বলছে। প্রশ্ন হচ্ছে, এই হুমকিটা তো আগে থেকেই আছে, গত 6 মাস 8 মাস ধরে এই হুমকি আছে। সেখানে একজন বিএলআরও আমার আপনার মতো সাধারণ মানুষ, সে কিভাবে সৎভাবে কাজ করবে? সে কিভাবে মৃত ভোটারের নামটা, পরিযায়ী যে লোকটা এখান থেকে ঠিকানা বদল করে চলে গেছে তার নামটা বাদ দেবে? তাকে তো এলাকায় থাকতে হবে। প্রশ্নটা সেটা নয়। প্রশ্নটা এখানেও যেমন একটা গন্ডগোল আছে, আবার উল্টো দিকে এটাও গন্ডগোলের বিষয় যে রাজ্যগুলোতে নির্বাচন সামনে, সেই রাজ্যগুলোতে তড়িঘড়ি এসআইআর করবার কারণটা কি? কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের পেছনেও একটা যেমন সন্দেহের বাতাবরণ আছে, রাজ্য সরকারের শাসক দলের যে হুমকি তার পিছনেও একটা সন্দেহের বাতাবরণ আছে। কারণ একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স আপনাদের দিলে আপনারা বুঝতে পারবেন যে স্ট্যাটিস্টিক্সটা কি মারাত্মক। 1 মিনিট আমাকে একটু বের করতে দিন। ওকে, আপনি বের করুন। তবে সেখানে বলা হচ্ছে যে এই যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হচ্ছে, 2002 সালে ভোটার তালিকায় পশ্চিমবঙ্গের নাম ছিল 4.58 কোটি মানুষ ভোটার, আর 2025-এর যে ভোটার তালিকা সেখানে নাম আছে 7.64 কোটি ভোটার। তার মানে গত 22 বছরে রাজ্যে ভোটার বেড়েছে 3.06 কোটি। এটা কি বাস্তব? কারণ আমাদের সাধারণ যে জন্মমৃত্যুর হার, সেই জন্মমৃত্যুর হার হচ্ছে প্রতি হাজারে 8.3। এটাকেও যদি মেনে নিতে হয় তাহলে এই সংখ্যাটা হওয়া সম্ভব নয়। এই 3.06 কোটি ভোটার বাড়া সম্ভব নয়। তাহলে এই বাড়তি ভোটার কারা? 1, মৃত ভোটার যাদের নাম বাদ যায়নি। 2, যারা এখান থেকে ঠিকানা বদল করে চলে গেছেন সেই ভোটাররা। 2 কেন্দ্রে 3টে কেন্দ্রে নাম আছে। প্রশান্ত কিশোর, তার নাম বিহারে ভোটার লিস্টে যেমন আছে, ঠিক একইভাবে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর কেন্দ্রে ভোটার লিস্টে তার নাম আছে। তার ঠিকানা হচ্ছে তৃণমূল কংগ্রেসের
যে কেন্দ্রীয় দপ্তর, সেই কেন্দ্রীয় দপ্তরে। আপনি কি বলবেন একে? না, এখন প্রশ্ন তাহলে এখানেই এটা কি গত নির্বাচনের সময়, ভোটার তালিকা সংশোধন পরিবর্ধনের সময় ইলেকশন কমিশনে দেখেননি? তাহলে কি আমাকে ধরে নিতে হবে এই গত 2002 এর পর থেকে 2024 পর্যন্ত যা যা নির্বাচন হয়েছে সে সব জায়গায় ভূতেরা এসে ভোট দিয়ে গেছে পশ্চিমবঙ্গে? না, এখন এখানেই প্রশ্নটা এই জায়গাটাতেই রাজদীপ বাবু, যে একাধিক প্রশ্ন উঠছে, দুপক্ষেই একাধিক প্রশ্ন উঠছে, পক্ষে উঠছে, বিপক্ষে উঠছে। যে প্রশ্নটা আপনি রাখলেন যে 3.06 কোটি ভোটার কিভাবে এই 22-23 বছরে বাড়ল পশ্চিমবঙ্গে, যেটা সত্যি অযৌক্তিক, তাহলে সেখানে এই প্রশ্নটা অযৌক্তিক বলছি না, অস্বাভাবিক বলছেন। ওকে, অস্বাভাবিক বলছেন আপনি। প্রতি হাজারে 8.3 হচ্ছে আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার। তাহলে এখন প্রশ্নটা এখানে অবশ্যই নির্বাচন কমিশনের দিকে উঠছে, কারণ নির্বাচন কমিশন এসআইআর করতে যাচ্ছে এবার, কিন্তু প্রত্যেকবার ভোটার আগে ভোটার লিস্ট ঠিক আছে কিনা সেটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। তাহলে এখন নির্বাচন কমিশন কাজ করে হচ্ছে রাজ্য সরকারের বিএলআরও, রাজ্য সরকারের ডিএম কে মাথায় রেখে, প্রতিটা জেলায় ডিএম কে মাথায় রেখে তার নিচে বিএলও এবং এদেরকে দিয়ে কাজ করায়। তারা সবাই সরকারি কর্মচারী। তাহলে এখন প্রশ্নটা কিভাবে হবে, তাহলে কোথা থেকে শুরু করতে হবে, কোথায়? এই সরকারি কর্মচারীদের নিয়ন্ত্রণের দায়টা ছিল হচ্ছে নির্বাচন কমিশনের, যখন তারা ভোটের ওখানে কাজ করে। সেই নিয়ন্ত্রণে কি কোনো ঘাটতি ছিল? ঘাটতি যে ছিল সেটা তো বোঝাই যাচ্ছে, নয়তো এই অস্বাভাবিক হারে বৃদ্ধি হয় না। 1, 2 তাহলে প্রতিটা বুথে 10 থেকে 25 জন মৃত ভোটার থেকে যায় না। যারা ঠিকানা বদল করেছে তারা থেকে যান না। তাহলে সমস্যা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের মূল প্রবলেম হচ্ছে তারা এখনো বুঝে উঠতে পারছে না, তারা এত ফেরতাস হয়ে গেছে এই কারণে, তারা এখনো বুঝে উঠতে পারছে না যে মানুষগুলো আছে তার মধ্যে জল কতটা আছে। এই 3.06 কোটির মধ্যে জল কতটা, তার মধ্যে মৃত মানুষ আছে, ঠিকানা বদল করে যাওয়া মানুষ। তাহলে আপনি বলছেন এই বিরোধিতার মূল কারণ হচ্ছে এই জায়গাটাতেই, বিরোধিতার মূল কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিক যারা ভিন রাজ্যে গিয়ে কাজ করছে, বিহারে কাজ করছে, তামিলনাড়ুতে কাজ করছে, গুজরাটে কাজ করছে, কেরলে কাজ করছে, কাশ্মীরে যাচ্ছে, আপনার আসামে যাচ্ছে, সে মানুষগুলো তারা কিন্তু ফিরছেন না। আপনি কাজ দিতে পারছেন না রাজ্যে, আপনার এখান থেকে মানুষ চলে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, আপনার ভোটার বাড়ছে কি করে? ওকে, ভোটার লিস্টে সেই নাম থাকছে, কিন্তু প্রশ্নটা ঘুরে ফিরে আবার আসবো আপনার কাছে। আমি প্রশ্নটা ঘুরে ফিরে সেখানেই আসছে যে এসআইআর নিয়ে যখন এত বিতর্ক, এত বিভ্রান্তি, এত কথা উঠছে, এত চর্চা, এত তরজা হচ্ছে, তাহলে এই যে পশ্চিমবঙ্গের মতো সিনারিওতে এসআইআর কি প্রয়োজন নেই, আমরা কি বলতে পারি? মনে হয় এখানে কি করা পশ্চিমবঙ্গের মতো জায়গায়, তাহলে এই যে ভুয়ো ভোটার বা এই যে বলছে অস্বাভাবিক হারে এই ভোটার বাড়ছে, তাহলে এসআইআর ছাড়া এই ভোটার তালিকা সংশোধন কিভাবে সম্ভব? কোথাও একটা থেকে শুরু তো করতে হবে নিশ্চয়ই। এখন কথা হচ্ছে যে এসআইআর, আপনি যখন এসআইআর করতে যাবেন, যে কোনো জায়গায় আপনি কোনো নির্বাচন করার জন্য যদি আপনি প্রস্তুতি নেন, তাহলে আপনি আপনার ইনফ্রাস্ট্রাকচার ঠিক আছে কিনা এটা দেখবেন। এখন এসআইআর করার ক্ষেত্রে আপনি প্রস্তুত ছিলেন কিনা এই জায়গায়, কারণ এত মানে ফ্রিকুয়েন্ট সিদ্ধান্ত নিচ্ছেন, আজকে এক সিদ্ধান্ত নিচ্ছেন, কালকে আরেকটা সিদ্ধান্ত নিচ্ছেন, এই যে গুলি করছেন, প্লাস সুপ্রিম কোর্টের কতগুলি জাজমেন্টও আপনাকে অ্যাড করতে হয়েছে, এই সমস্ত বিষয়গুলি সামনে রেখে দেখা যাচ্ছে যে মানে এরা তো নির্বাচন কমিশন হচ্ছেন একটা সাংবিধানিক ক্ষমতা সম্পন্ন একটা গোষ্ঠী, তারা সংবিধানের মতোই তো তাদের নিয়ম, ফলে তারা সংবিধানটাকে রক্ষা করতে হবে তাদের। তারা সংবিধানের ভিতরে যে কাজটা করার কথা, যে প্রশ্নটা ত্রিদীপবাবু ওরা তুলছেন, আদৌ কি করতে পারছেন? তাহলে মৃত ভোটাররা থাকছে কি করে? মৃত ভোটাররা থাকার পরিপ্রেক্ষিতে এই ধরনের মৃত ভোটাররা 22 লক্ষ লোক বিহারে মৃত, তার ভেতরে 17 জন তো গিয়ে আমি বললামই গিয়ে চা খেয়ে এসছেন। তো এই সমস্ত ঘটনাগুলি যে হচ্ছে তার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন আগে স্থির করুক যে সুস্থ এবং সঠিক ভোটার তালিকা তৈরি করেই তাহলে নির্বাচন হবে কিনা, সে জায়গায় আসুক, এবং সমস্ত ভারতবর্ষের এসআইআর সমস্ত ভারতবর্ষে একসঙ্গে হোক,
বর্তমান পার্লামেন্ট যার উপরে চলছে তার মানে বৈধ ভোটারের উপর হয়েছে বলে আপনি মানতে পারেন না? আপনি কোনো অবস্থাতেই নির্বাচন কমিশন জোর গলায় বলতে পারবে না না বৈধ ভোটারের উপর 24-এর যে নির্বাচন হয়েছে কি করে হলো? 65 লক্ষ লোক তো বিহারে বাদ দিয়ে দিয়েছেন যারা 24-এ ভোট দিয়েছে। তো কি করে করলেন আপনি এগুলি? সুতরাং এই জায়গায় আপনি যে প্রশ্নটা জানেন কোথা থেকে শুরু হবে, আমার মনে হয় সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সমস্ত কিছু ভেঙে চুরে ঠিকঠাক জায়গায় এনে একটা জায়গায় আগের নির্বাচন কমিশন ঠিক করুক সঠিক ভোটার তালিকা ওনারা তৈরি করতে পারবেন কিনা। পারবেন না, কোনো অবস্থাতেই পারবেন না। জল থাকবেই, কোনো অবস্থাতেই পারবেন না। কারণ কোন জায়গায় আছেন? চোখ তো একটা জায়গায় আপনি বন্ধ করে রেখেছেন। আসাম বাদ দিলেন কেন? আমাদের এই রাজ্য বাদ দিলেন কেন? আমাদের এই রাজ্যে মানে নিয়ে যারা সিএএ নিয়ে বিরোধিতা করছে তারা আবার এসআইআর চাইছে। অদ্ভুত অদ্ভুত বিষয় আছে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে বিষয়গুলি নিয়ে পশ্চিমবঙ্গের বিরোধী দল চিৎকার করছে, এই যে রোহিঙ্গা টোহিঙ্গা ইত্যাদি ইত্যাদি, বিরোধী দল নেতা বলেই দিলেন তো 1 কোটি বাদ যাবে, উনি হিসাব টিসাব করে বলে দিয়েছেন। ওনার কাছে অনেক তথ্য থাকে, উনি তো জানেন একসময় তো ক্ষমতাসীন দলেই ছিলেন, ফলে কোন জায়গায় জল কোন জায়গায় দুধ আছে উনি জানেন, সবটাই জানেন। পরবর্তী সময় কি করবেন দেখেও নিতে হয় এদের। রাজনৈতিক নেতাদের কথা আমি বলছি না, আমি বলছি নির্বাচন কমিশন একটি সাংবিধানিক ক্ষমতা সম্পন্ন একটা বডি। আপনি ঠিক করুন আপনি সঠিকভাবে নির্বাচন যে তালিকা, যে ভোটার তালিকা সঠিকভাবে করতে পারবেন কিনা। এখনো যেটা করা হচ্ছে এই যে দ্বিতীয় ফেজ, আমরা বুঝতে পেরেছি আপনি প্রশ্ন করছেন যে নির্বাচন কমিশন সঠিকভাবে এই এসআইআর করতে পারবে কিনা, সেটা অঞ্জনবাবু ওরা বা ত্রিদীপবাবু ওরা প্রশ্ন করছে। এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচন কমিশন তো শুরু করেছে, এখন বিহার দিয়ে শুরু করেছে, বিহারে 65 লাখ থেকে 45 লাখ এসছে। দ্বিতীয় পর্যায়ে যে 12টি রাজ্য একেবারে প্রস্তুতির আগে কেন? এক মিনিট এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে এসআইআর যদি ঠিকঠাক করতে হয় তাহলে একজন বিএলও কর্মীকে অন্তত 3 বার একজন ভোটারের কাছে যেতে হয়। একদম বোঝা গেল? একদম। তাহলে আমি যদি ধরে নিই আমার এখানে 7.64 কোটি ভোটার আছে, সেই 7.64 কোটি ভোটারের কাছে একজন বিএলও অফিসারকে এলাকায় তাকে 3 বার করে যেতে হবে যে তুমি সঠিক, এই নথি তোমার কাছে আছে, তোমার নামটা এই কারণে রয়ে গেল, তোমার নামটা এই কারণে বাদ গেল। অন্তত 3 বার করে যেতে হয়। এই 3 বার করে যাওয়ার সময় বিহারে কি পেয়েছে? না পায়নি। পশ্চিমবঙ্গে কি পাচ্ছে? না পাচ্ছে না। তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে পশ্চিমবঙ্গ বিহার যেখানে নির্বাচনে বিজেপির ধাক্কা খাওয়ার সম্ভাবনা, সেখানে কেন এই এসআইআর এর থ্রেট দেখাচ্ছে? যে রাজ্যগুলোতে 1 বছর দেরি আছে সেখানে কেন এসআইআর শুরু করছে না? সেটা দিয়ে কেন কাজ শুরু হচ্ছে না? ওকে, আমি সেটাই বলছি। আমি একই কথা আমি বলেছি, একই কথা আমি বলেছি যে এই এসআইআর করার ক্ষেত্রে যেটা মানে যোগ করতে চাই সেটা হচ্ছে এসআইআর করতে যাওয়ার পরিপ্রেক্ষিতে যে প্রস্তুতি থাকা ছিল, প্রস্তুতি থাকার দরকার আমাদের নির্বাচন কমিশন সেটা নেই। 2 মাস 2.5 মাসে এতগুলি কাজ, যদি 8 কোটি ভোটার হয়ে থাকে, প্রায় 8 কোটি, যে মানে 7.64 crore, এই যে যদি থেকে থাকে 3 বার করে যেটা 24 কোটি বার, এই যে জায়গায় তার ভেতরে নোটিশ দেওয়া, আপনার বারবার বাড়িতে গিয়ে তালা বন্ধ থাকলে নোটিশ দিয়ে আসতে হবে, নানা রকম প্রক্রিয়া আছে। এটাই 3 মাসের ভেতরে করা সম্ভব? কি করে বলছেন উনি? এর আগে যেটা করা হয়েছিল 2 বছর লেগেছিল। যেখানে আরো মানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা 10 বছর 2021 সালে শেষ হয়েছে আমাদের সেন্সাস করার। আপনি আপনার লোক সংখ্যার কত পার্সেন্ট আপনার ভোটার, বৈধ ভোটার আপনি বলতে পারবেন না তো, কারণ 21-এ সেন্সাস হওয়ার কথা ছিল। যারা 21-এর সেন্সাস করতে পারলো না যে সরকার, সেই সরকারের হয়ে কাজ করার জন্য যদি নির্বাচন কমিশন মাঠে নামেন, যেহেতু সরকারি লোকজনদের নিয়ে উনি কাজ করবেন, কি করে সম্ভব এটা? মানে উনি যেটা করবেন এই মানে কি করে সম্ভব সেটা অঞ্জনবাবু এই যে প্রশ্নটা উঠছে, অঞ্জনবাবু এই যে প্রশ্নটা উঠছে যে কেন ভোটের মুখে এই এসআইআর প্রক্রিয়া, সেটাকে একটা রাজনৈতিক চোখ রাঙানি বা একটা এই ধরনের চাপের রাজনীতি হচ্ছে। 24শে ডিসেম্বরই তো করতে পারত। আপনার কি মনে হয় অঞ্জনবাবু? বলছি এটা অবশ্যই সম্ভব। কেন বলছি? হ্যাঁ, এসআইআর ঘোষণা হচ্ছে গত পরশু দিনকে, কিন্তু প্রত্যেকটা বিএলও কে দায়িত্ব দেওয়া হয়েছে 1 মাস আগে। ভোটার
সেখানে কিন্তু অবশ্যই সম্ভব। এবার আমি একটা কথা বলি, একটা বুথে 571 জন ভোট ছিল 2002 সালে, সেখানে ম্যাপ পয়েন্টিং হয়ে গিয়েছে এবং সেই ম্যাপ, তাহলে আপনি বলছেন এসআইআর ঘোষণা হবার আগে থেকে কাজ শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে? জমা পড়ে গেছে। না, ব্যাকগ্রাউন্ডারের কাজ তো হয়েছে, এটা বড় ইস্যু না। বড় ইস্যু হচ্ছে এসআইআর ঘোষণা হওয়ার পর 3 বার অন্তত যেতে হবে ভোটারের কাছে। না ঠিক, আমি আসছি সুদীপ বাবু, দিগঞ্জন বাবু কি বলেন, হ্যাঁ বলুন। ম্যাপ পয়েন্টিং 3 মাস মানে 1 মাসের আগে থেকে কিন্তু কাজ শুরু হয়ে গেছে। আচ্ছা, এবং বলছি, দায়িত্ব নিয়ে বলছি, 1 সপ্তাহ আগে প্রত্যেকটা বিডিও অফিসে কিন্তু ম্যাপ পয়েন্টিং জমা পড়ে গেছে। যেমন আপনাকে আমি যে কথাটা বলছিলাম যে একটা বুথে 571 জন ভোটার ছিল 2002 সালে, এখন হচ্ছে 1063 জন ভোটার রয়েছে সেইখানে। এবং যেখানে দায়িত্ব দেওয়া হচ্ছে একজন বিএলও কে, তিনি কিন্তু 2002 সালে তার পরিবার এবং তার নাম ছিল না। তাকে আমরা প্রশ্ন করেছিলাম, তাহলে আপনি যখন এই ম্যাপ পয়েন্টিং করছেন তাহলে আপনার কি এই ম্যাপ পয়েন্টিং এর নাম আছে? তিনি বলছেন, যেহেতু আমার 2002 সালে আমার এবং আমার পরিবারের কারো ভোটার লিস্টের নাম নেই, সুতরাং আমি কিন্তু আমার ম্যাপ থেকে আমার বাড়ির নামটা বাদ দিয়ে দিয়েছি। সুতরাং কিন্তু একটা হয়ে গিয়েছে। এইবার কি আসি, এইবার দেখা যাচ্ছে একটা বুথে 35 থেকে 36টা হচ্ছে আপনার ভোটার মৃত আছে, সেটা বাদ যাচ্ছে। এইবার আসি যে একটা ফ্যামিলি গিয়ে বলছে যে তার পরিবারের 3টে সন্তান, কিভাবে? কিন্তু আপনি নিজেও জানেন না, আপনার নাম দিয়ে আধার কার্ড তৈরি হয়ে গিয়ে সেই বুথে কিন্তু 50টা বা 100টা ভোটার কিন্তু তৈরি হয়ে গেছে। এখন সেই বাড়িতে যখন আধার কার্ড মেরে যখন জানার চেষ্টা করছে যে আপনার বাড়িতে কটা মানে লোক রয়েছে, তখন কিন্তু তারা বলছে আমার 2টো ছেলে। সভাপতি, এই 3টে ছেলে হলো কোথা থেকে? আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখছি এই 3টে ছেলে আসছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী। এখনো পর্যন্ত আমরা জানতে পারছি বাংলাদেশে বসবাস করছে, অথচ এই দেশে ভোটার লিস্টের নাম। তাহলে এইগুলো বাদ যাবে। আর এইগুলো বাদ গেলে কিন্তু আমার মনে হয় অনেকটা ক্ষেত্রে স্বচ্ছ ভোটার কিন্তু করা সম্ভব। যেমন আপনাকে আমি আজকে গিয়েছিলাম একটা জায়গায়, তার শাশুড়ি মাকে ভোটার লিস্টে বাবা পাঠিয়ে ভোটে নাম তুলেছে। আমি গিয়েছিলাম সেখানে, তারা কি এখানকার বাংলাদেশের সংখ্যাগুরু আর এখানে সংখ্যালঘু। আমি তাদের পরিবারকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা, তাহলে এই যে আপনার জামাই, আপনার কি হয়? বলছে জামাই হয়। তাহলে আপনার জামাই এখানে ভোটার লিস্টে নাম উঠলো কি করে? আমরা দলে আছি, আমি কি করে নামটা তুললেন? ওই আধার কার্ডটা তৈরি করে দিয়েছি, নামটা উঠে গিয়েছে। আপনার জামাই কি ভোট দিতে? ওকে, এই অভিযোগ তো অঞ্জনবাবু যুগ যুগ ধরে চলছে, বিশেষ করে সীমান্তবর্তী রাজ্যগুলোতে আধার কার্ডের নাম ওঠানো বা ভোটার আই কার্ডের নাম ওঠানো, আগে যেসব নথিপত্র করার ছিল সেগুলো উঠে যাওয়াটা যুগ যুগ ধরে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে অনুষ্ঠানের সময়ও ফুরিয়ে যাচ্ছে। একটা শেষ প্রশ্ন আপনার কাছে, এই ছোটখাটো সমস্যাগুলো, চ্যালেঞ্জগুলো তো রয়েছেই, আপনারা যেগুলো কথা বলছেন সেগুলো নির্বাচন কমিশন অবশ্যই এসআইআর করছে, কি উদ্দেশ্যে করছে আপনারা আলোচনা করলেন, কিন্তু বিরাট বড় চ্যালেঞ্জের মুখোমুখি যে হতে হবে বিশেষ করে পশ্চিমবঙ্গে, সেটা অবশ্যই এখন স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। তবে একটা শেষ প্রশ্ন, অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, আগামী নির্বাচনে এই এসআইআর ইস্যু কি ভোট রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে বলে আপনি মনে করেন অঞ্জনবাবু? অবশ্যই। দেখুন, যে উদ্দেশ্য নিয়ে কাজ করছে, যদি দেখা যায় যেটা আপনার বিরোধীরা বলছে যে যারা হচ্ছে অর্থাৎ বাংলাদেশ থেকে অত্যাচার ধর্মীয় কারণে, না, কে কাজ করছে, যে উদ্দেশ্য নিয়ে কে কাজ করছে বলছেন? বিরোধীরা যখন বলছে যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ থেকে হিন্দুরা অত্যাচারিত দেশে এসেছে, তারা ভোটার লিস্টে নাম উঠেছে, তাদের নাম কিন্তু বাদ দেওয়া যাবে না বলছে। অন্যদিকে সরকার পক্ষ বলছে যে যেই আসুক না কেন কারোরই নাম বাদ দেওয়া যাবে না। এখন দেখা, যদি এসআইআর প্রকৃতপক্ষে হয় তাহলে কিন্তু কোন দলের কপাল খুলবে আর কোন দলের কপাল খুলবে কিন্তু বলা কিন্তু সম্ভব না, যতক্ষণ পর্যন্ত আপনার পুরো ভোটার লিস্ট না বেরোবে ততক্ষণ পর্যন্ত যাবে না। ওকে অঞ্জনবাবু, দিলীপবাবু, তাহলে কি ভোটের আগেই বোঝা যাবে কার কপাল পুললো আর কার কপাল খুললো? ভোটার লিস্ট দেখে কি তাহলে বোঝা যাবে? এখন যতক্ষণে ভোটার লিস্ট বার হবে ততক্ষণে কত আসল ভোটারের নাম বাদ যাবে
গরিব কাগজ না থাকা কত মানুষের নাম বাদ যাবে সেটাও কিন্তু দেখার। কারণ একটা বিষয় মনে রাখা ভালো, যা যা সমস্যার কথা আমাদের এখানে উঠে এসেছে, মূল প্রশ্নটা হচ্ছে একজন আসল ভোটারও যেন ভোটাধিকার প্রয়োগ থেকে বাদ না যায়, এটা হচ্ছে মূল কথা। একদম। সেটা যদি হয় তাহলে কিন্তু তার ফলাফল খারাপ হবে। নির্বাচন কমিশন সম্পর্কে যে বিশ্বাস ভরসা মানুষের ছিল, সেই বিশ্বাস ভরসা উঠে যাবে। নাম্বার 2, যে ভুতুরে ভোটাররা এতদিন ভোট দিয়ে এসছে, যদি জনসংখ্যা বিদ্যাকে ব্যবহার করি আমরা, তাহলে 2002-এ 4.58 কোটি ভোটার 2025-এ সেটা বেড়ে 5.8 বা 6 কোটি মতো হওয়া উচিত। সেটা কি করে 7.68 কোটি হলো, 1.68 কোটি বেড়ে গেল, এইটা কিন্তু বড় প্রশ্ন। ওকে, এরা কারা? শুধু অনুপ্রবেশকারী, নাকি উল্টো দিক থেকে বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, বিভিন্ন জায়গা থেকে পরিযায়ী শ্রমিকরা বা বিভিন্ন জায়গা থেকে কর্মরত মানুষরা এখানে এসে কাজ করছে? এখানেও প্রশ্ন আছে, প্রশ্ন থাকবেই। যে প্রশ্নটা সেটা হচ্ছে নির্বাচন কমিশনের কাজ ভোটার তালিকা সংশোধন করা, সেই সংশোধনের কাজে নির্বাচন কমিশন ব্যর্থতার পরিচয় দিয়েছে, তাহলে এতদিন ধরে সেটা আরো একবার প্রমাণ হচ্ছে। এইবার এই এসআইআর করতে গিয়ে তাড়াহুড়ো করে শুধু এসআইআর কে সামনে রেখে সাধারণ মানুষের জনজীবনের যে সমস্যা, সেই সমস্যা থেকে দৃষ্টি সরিয়ে দেওয়া, এটাও কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুই রাজনৈতিক দলের একটা বক্সযুদ্ধ বলেই আমরা মনে করছি। ওকে ত্রিদীপ বাবু, আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। আপনি খুব সুন্দর অবশ্যই পয়েন্টগুলো তুলে ধরলেন। মনিময়দা, শেষ পর্যায়ে আপনার কি মনে হয়, এটা তো আগামী দিনে ভোটের রাজনীতিতে একটা কেন্দ্রবিন্দু হয়ে উঠবে, আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বা রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠবে, কারণ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, আর ত্রিপুরাতে যদি নাও হয়ে থাকে তাহলে ত্রিপুরাতেও আগামীতে ভিলেজ কমিটি বা ডিসি নির্বাচন বা এমনকি মিউনিসিপ্যালিটি নির্বাচনও আছে। আপনার কি মনে হয় এটা কি করে করবে? এটা আমার তো মাথা দিয়ে আসছে না। এসআইআর না হলে পরে এই নির্বাচনগুলি কি করে করবে? তাহলে হজবরল হবে। কারণ আপনি কোনো অবস্থাতেই, উনি চিফ ইলেকশন কমিশন যেটা বলেছেন যে কনস্টিটিউশন 326-এ কি বলা হয়েছে, 324-এর কথা বলেছি, 326-এ বলা হয়েছে যে প্রজাতন্ত্রের নাগরিকদের ভোটাধিকারের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। আপনি পারছেন? এই যে ত্রিদীপবাবু ওরা যেটা বললেন যে তারা ভোট দিতে যাবে, এই ভোটাররা, একজন ভোটার বাদ দেওয়া তো বুঝলাম একটা বিষয়, বাদ গেলে প্রতিবাদ হবে ইত্যাদি ইত্যাদি বুঝলাম। যে ভোটারদের নাম অন্তর্ভুক্ত হবে সেই ভোটাররাই ভোট বুথ পর্যন্ত গিয়ে নিজের ভোটটা দিতে পারছে, এটা কি নির্বাচন কমিশন নিশ্চিত করতে পারবে? সুতরাং আমি এই জায়গায় নির্বাচন কমিশন তার দায়িত্ব কোন অবস্থাতেই কি পালন করতে সক্ষম হয়েছে এতকাল? আবার হতে পারবে? যদি না পারে, এই যে 326 অনুযায়ী প্রতিশ্রুতির খেলাপ হিসেবে চিহ্নিত হবে। তাই বলছিলাম যে নির্বাচন কমিশন আগে ঠিক করুক ওনারা কি করতে চান। 2024-এর নির্বাচনটা এইসব হজবরল করে একটা নির্বাচন করে দিয়েছেন, কেন ভুতুরে ভোটার দিয়ে আপনি নির্বাচনটা করালেন? এই আঙ্গুলটা তো সুপ্রিম কোর্টে অলরেডি উঠে গেছে। বারবার প্রশ্ন উঠছে, নির্বাচন কমিশনের দিকে আঙ্গুল উঠছে এবং আরো উঠতে থাকবে। আরো অবশ্যই কথা হবে, চর্চা হবে, আলোচনা হবে, কোথায় কোথায় কি কি ভুল, যদি আজ ভুল প্রমাণিত করা হয় এই ভোটার তালিকাকে, তাহলে সেটা কিন্তু অবশ্যই বিগত দিনের ভুল হিসেবে চিহ্নিত হবে। অসংখ্য ধন্যবাদ ত্রিদীপ বাবু, আপনাকে ধন্যবাদ। অঞ্জন বাবু, আপনাকেও ধন্যবাদ। মনোমেদা, আপনাকেও ধন্যবাদ। আজ সময় ফুরিয়ে গেছে, অনুষ্ঠানের আলোচনা আরো দীর্ঘায়িত করা যেত। ধন্যবাদ আজকের জন্য। দর্শক বন্ধুরা, যেখানে গণতন্ত্রের আসল শক্তি বিশ্বাস, সেখানে এসআইআর প্রক্রিয়া কি বিশ্বাস জাগাচ্ছে নাকি ভয়ের বীজ বপন করছে, সেটাই এখন মূল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তাই সরকার, রাজনৈতিক দল ও নির্বাচন কমিশন তিন পক্ষকেই এখন মানুষের কাছে স্পষ্ট জবাব দিতে হবে, স্বচ্ছ থাকতে হবে। বিহারের পর দ্বিতীয় দফায় এই 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের এসআইআর প্রক্রিয়া সব খবরে চোখ রাখছি আমরা। আর আপনারা দেশ দুনিয়ার সব নিউজ আপডেট ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।